যামিনী যুগকে নাচের জন্য প্রপোজাল দিতে থাকে, কিন্তু যুগ অভিমান করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলার পর যুগ আবদার করে তার বন্ধুরা পাশেই আছে। যামিনী যেন ভীতগ্রস্ত হয়ে বলে, না না, এখন দেখা করা যাবে না। যুগ জিজ্ঞেস করে, কেন? যামিনী তখন কোনো উত্তর দেয় না। সে কোনোভাবেই উত্তর দিতে চায় না, নানাভাবেই বাহানা দিতে থাকে। যামিনী সমস্ত কথা উড়িয়ে দিয়ে যুগকে নাচতে অনুরোধ করে। কোনো কারণ ছাড়াই যুগও সেখানে যামিনীর সাথে নাচতে শুরু করে দেয়। এদিকে আমোদিতা মেলার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে যুগকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তবুও সে আশা নিয়ে যুগের খোঁজ করতে থাকে। শেষমেশ সে দেখতে পায় যুগ অন্ধকারে কারোর সাথে নাচ করছে। আমোদিতাও ভাবতে থাকে সে কার সাথে নাচ করছে। কাছে গিয়ে দেখে সে একটা মহিলার সাথে নাচ করছে। যামিনীকে আমোদিতা কখনোই দেখেনি, তাই সে যুগকে অন্য কোনো মহিলার সাথে নাচতে দেখে ভীষণ রেগে যায়। রজনী এদিকে তন্ত্র সাধনা করতে থাকে এবং সে আমোদিতার মতো পুতুলের মতো দেখতে পুতুলের কানে কিছু একটা কথা বলছিল, যা আমোদিতা সত্যি শুনতে পাচ্ছিল। তার মা তাকে জিজ্ঞেস করল, কিরে, কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়। আমোদিতা ভীষণ ভয় পেয়ে যায়। প্রথমে সে কোনো গুরুত্ব না দিলেও পুনরায় রজনীর কণ্ঠে সে বুঝতে পারে তার উপরে তার মা জাদুটোনা করছে। সেই সময় আমোদিতা তার মাকে বারংবার বোঝানোর চেষ্টা করে যুগ কার সাথে নাচ করছে, তা না জেনে সে বাড়ি কিছুতেই ফিরবে না। কিন্তু তার মা জোরপূর্বক তাকে বাড়িতে ফিরিয়ে আনে, কারণ কিছুক্ষণ পরে কর্ণপিশাচিনীর সাধনা শুরু হবে। এদিকে যুগ আর যামিনী নাচ করতে থাকে। তাদের মধ্যে রোম্যান্টিক কথাবার্তাও চলতে থাকে। ধীরে ধীরে যুগ কখন যামিনীর প্রেমে পড়ে যায় তা হয়তো যুগ নিজেও জানে না। প্রেম হয়তো এইরকমই হয়, অজান্তেই মানুষ প্রেমে পড়ে। আপনিও কি কখনো প্রেমে পড়েছেন? কমেন্ট বক্সে লিখে জানাবেন কিন্তু। অপরদিকে রজনী আমোদিতার পুতুল লুকোতে যাচ্ছিল, কারণ সব কিছু আমোদিতা জেনে গেলে তো মুশকিল। তাই সে পাতাল ঘরেই সেই জায়গায় চলে আসে যেখানে আমোদিতা সিন্দুকের পিছনে লুকিয়েছিল রজনীর ভয়ে। রজনীর চোখ পড়ল সিন্দুকের দিকে। তার ইচ্ছে হলো সিন্দুক খুলতে গিয়ে হঠাৎ পিছন থেকে একটা পাগলামি নারী কণ্ঠ ভেসে এলো, আমি সব দেখে নিয়েছি, সবাইকে বলে দেব। রজনী পিছন ফিরে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, সে হলো বন্দনা। বন্দনাকে দেখে তো রজনী ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পরেও কি করে তার ঘুম ভেঙে গেল। আবারও বন্দনা বলে, আমি কিন্তু সবাইকে বলে দেব কি করে তুই জাদুটোনা করিস। রজনী ভাবতে থাকে এই সব খবর বন্দনা জানল কি করে? সে কি সত্যি পাগল, নাকি পাগল থাকার নাটক করে? রাগের মাথায় রজনী পাশে পড়ে থাকা সিন্দুক দিয়ে বন্দনার মাথায় মারে, যার ফলে সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে যামিনী আর যুগ নাচ করে চলেছে। যামিনী বলে সে নাকি ক্লান্ত হয়ে গিয়েছে। যুগ এর কারণ জিজ্ঞেস করলে সে আবারও অন্য বাহানা দিতে থাকে। কথায় কথায় এখনকার সময় জিজ্ঞেস করলে যুগ জানায় এখন 11টা বাজে। এই কথা শোনা মাত্রই যামিনী বিচলিত হয়ে যায়। সে সেখান থেকে চলে যেতে চাইলে যুগ তাকে বাধা দেয়, কিন্তু যামিনী নানা রকম বাহানা দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলেও যুগও বাহানা দিয়ে বলে অন্ধকারে সে কি করে যাবে। রঙ্কাভুজা ঘাট অবধি যুগ তাকে এগিয়ে দিয়ে আসবে। যামিনীও বুঝতে পারে যুগ ধীরে ধীরে তার প্রেমের জালে আটকা পড়ছে। অপরদিকে রজনী কর্ণপিশাচিনী সাধনার জন্য তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমোদিতার কোনো খবরই নেই। কিছুক্ষণের মধ্যেই সে চলে আসে। এরপর তারা একসাথে কর্ণপিশাচিনী সাধনায় বসে যায়। ঠিক তখনই সে বন্দনাকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। আমোদিতা রজনীকে এই বিষয়ে প্রশ্ন করলে রজনী গুরুত্ব না দিয়ে নিজের কাজে মন দেয়। তার সাথে রাগান্বিত হয়ে সে জানায় তার রাস্তায় যেই আসবে সে তাকে সরিয়ে দেবে। এই কথা শুনে হঠাৎ আমোদিতার মাথায় আসে বিরাট দাদার মৃত্যুর জন্য তার মা রজনীই দায়ী ছিল। তার মানে কি তার মা সত্যিই বিরাট দাদাকে মেরে ফেলেছিল? কিন্তু কেন? রজনী যেন ঘাবড়ে যায়। সে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমোদিতা জোর দিলে রজনী জানায় সে বিরাটকে মারেনি। সে জাদুটোনা করলেও কাউকে সে মারতে পারে না। তার করুণ কথা শুনে আমোদিতা তাকে বিশ্বাস করে ফেলে।
অপরদিকে যুগ আর যামিনী রঙ্কাভোজা ঘাটে চলে আসে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলতে থাকে। যামিনী যেতে চাইলে যুগ আবারও বলে সে অন্ধকারে যাবে কি করে। যামিনী এবার হাসি মুখে জানায়, কোথায় অন্ধকার? কিছুক্ষণের মধ্যেই প্রচুর জ্যোৎস্না পোকা চলে আসে তাদের সামনে। সেখানে এতটাই আলোয় আলো হয়ে যায় যে যুগ আর যামিনী একে অপরকে দেখতে পায়। যুগ বিস্মিত হয়ে যামিনীর দিকে তাকিয়ে থাকলে যামিনী জানায় এই জ্যোৎস্না পোকা হলো তার বন্ধু। এই বলে যামিনী যুগের কাছে চলে আসে। তাদের দুজনের মুখ এতটাই কাছাকাছি চলে আসে যে আর একটু এগোলেই দুজনের ঠোঁট একে অপরকে স্পর্শ করবে। চোখ ধীরে ধীরে যামিনীর কোমর স্পর্শ করল। দুজনের মুখ থেকে দ্রুত নিঃশ্বাস পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎ যামিনী বলে সেখানে নাকি কেউ আসছে, তাই তাকে তৎক্ষণাৎ যেতে হবে। চোখ কিছু প্রশ্ন করার আগেই যামিনী সেখান থেকে চলে যায়। আর যামিনীর চলে যাওয়ার সাথে সাথেই সেখানে পুনরায় অন্ধকার হয়ে যায়। যুগ অন্ধকারের মধ্যে কারো হাঁটার শব্দ শুনতে পায়। জিৎ যুগের দিকেই আসছিল। যুগ মোবাইলের টর্চ জ্বালালে সে দেখতে পায় একটা লোক নেশাগ্রস্ত হয়ে যুগের দিকে এগিয়ে আসছে এবং বলতে থাকে, যক্ষিণী তুই কোথায়? আয়, তোর সব গরম আজ আমি ঠান্ডা করে দেব। আয়, তোর জ্বালা আমি আজকে মেটাবো। আয়। তার কথা শুনে যুগ হতভাগ আর ভীতগ্রস্ত হয়ে পড়ে। যক্ষিণীকে আবার কেউ এইভাবে ডাকে নাকি? যুগ মোবাইলের আলো লোকটার মুখের দিকে মেরে বলে, কে তুমি? যুগ ভালো করে দেখে বুঝতে পারে সে আর কেউ নয়, গ্রামের প্রধান রতন বালি। সে মদ্যপ অবস্থায় ভালো করে যুগের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি যুগ না, লেখক বাবুর ছেলে? রতন বালি যুগকে প্রশ্ন করতে থাকে কেন সে মেলা ছেড়ে এখানে এসছে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন। যুগ সবকিছুর উত্তর না দিয়েই তাকে পাল্টা প্রশ্ন করে বসে, সে এখানে কি করতে এসেছে? রতন বালি জানায় যক্ষিণীর উপর বদলা নিতে সে এখানে এসেছে, কারণ সে তার ছেলেকে মেরেছে। এরই সাথে রতন বালি জানায় যুগের বাবাকেও হত্যা করে যক্ষিণী। যুগের মধ্যে যক্ষিণীর রাগ বাড়ানোর চেষ্টা করলেও সে সেদিকে গুরুত্ব দেয় না, কারণ প্রথম দিকে যক্ষিণীর উপরে তার রাগ থাকলেও যামিনীর সাথে মেশার পর থেকে তার যেন যক্ষিণীর প্রতি রাগ অনেকটাই কমে গিয়েছে। রতন বালির কথা শুনে যুগ মনে মনে বলতে থাকে, পুরো বয়সে ভীমরতি ধরেছে, ঠিক করে চলতে পারে না, চলে এসেছে যক্ষিণীর যৌবন জ্বালা মেটাতে। যুগ রতন পালিকে সামলানোর চেষ্টা করে। রতন পালির যুগকে ভালো লাগতেও শুরু করে, কারণ তার এত খেয়াল রাখছিল বলে। কথায় কথায় রতন পালি জানায় যুগও তার বাবার মতোই ভালো। তাই রতন পালিও চাইছিল যুগের সাথে দেখা করতে, কিন্তু দিলীপের ভয়ে দেখা করতে পারছিল না। এরই সাথে সে জানায় যুগের বাবাকে দিলীপ একদমই পছন্দ করতো না। যুগের কারণ জিজ্ঞেস করলে জানায় যুগের মা বাবার লাভ ম্যারেজ হয়েছিল, হয়তো এই কারণেই দিলীপ তাদের পছন্দ করতো না। এটা বলার পরই সাথে সাথে রতনপালি বলে এটা হতে পারে না, কারণ হয়তো যুগের মা ভালো ছিল না। যুগের মা কেন ভালো ছিল না, কী এমন কাজ করেছিল যার জন্য দিলীপ তাকে পছন্দ করতো না, এই সমস্ত উত্তর যুগ জানার চেষ্টা করলেও রতনপালি নেশাগ্রস্ত থাকার দরুন সে কোনো কিছুই উত্তর পায়নি। রতনপালিও ঘুমিয়ে পড়ে। যুগ এই সমস্ত কিছু ভাবতে ভাবতে বাড়ি চলে যায়। অপরদিকে রজনী আর আমোদিতা কর্ণপিশাচিনী সাধনায় মগ্ন হয়। তারা লাল পোশাক পরে সাধনায় লিপ্ত হয়েছে। আমোদিতা লাল পোশাক পরিধানের কথা জিজ্ঞেস করলে রজনী জানায় তন্ত্র সাধনা করার জন্য কালো কাপড় আর কর্ণপিশাচিনী সাধনা করার জন্য লাল বস্ত্রের প্রয়োজন হয়, কারণ কর্ণপিশাচিনীর প্রিয় খাদ্য হলো রক্ত, তাই লাল বস্ত্র পরিধানই শ্রেয়। কর্ণপিশাচিনীর কথা বলতে গিয়ে রজনী জানায় কর্ণপিশাচিনী সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, তবে কেবল অতীত আর বর্তমানের কথাই বলতে পারে, তারা ভবিষ্যতের কথা বলতে পারে না। এমনকি তা যেন ভাবাও না হয়, কারণ তারা মনের কথাও শুনতে পায়। আমোদিতা অনেক রকম প্রশ্ন করছিল, যেমন কর্ণপিশাচিনী কোন ভাষায় কথা বলে, কিভাবে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। রজনী জানায় কর্ণপিশাচিনীর সাথে যে ভাষায় কথা বলা হয় তারা সেই ভাষাতেই কথা বলে। এরই সাথে সে কানে কানে এসে কথা বলে এবং যত কথা সে বলবে ততটাই শরীর থেকে শক্তি নির্গত হতে থাকবে। এরই সাথে কান থেকে রক্ত শোষণ করে নেবে।
যেহেতু তারা সদাইন, তাই তারা আজ রাতেই সাধনা শেষ করতে পারবে, না হলে 11 থেকে 25 দিন সময় লাগে। এরপর তারা কর্ণপিশাচিনী সাধনা করা শুরু করে। সমগ্র ঘরে মন্ত্রধ্বনি শুনতে পাওয়া গেল। সাধনা করার সময় রজনী পাশ থেকে একটা কালো পলিথিন ব্যাগ থেকে কিছু একটা বের করতে লাগলো। আমোদিতার চোখ সেদিকে বহুক্ষণ ধরেছিল, যা বারংবার নড়ছিল। রজনী পলিথিন থেকে প্রায় 5 কিলোর একটা বড় মাছ বের করলো, যা তখনও জ্যান্ত ছিল। সেই মাছকে রজনী বলি দেওয়া শুরু করলো কর্ণপিশাচিনীকে সন্তুষ্ট করার জন্য। বলি দেওয়ার সাথে সাথেই তারা পুনরায় সাধনায় লিপ্ত হলো। এদিকে যুগ গ্রেভিয়ার্ড কোঠিতে প্রবেশ করে। ঠিক সেই সময় যুগের ফোন বেজে উঠল। কায়ার জানায় সে আজ রাতে কোঠিতে আসতে পারবে না, কারণ বিন্দুর সাথে সে থাকবে, আর কচু আর অভিমন্যু কচুর ঠাকুমাকে দেখতে গিয়েছে। ফোন রাখার পর যুগ নিজের ঘরে ঢুকে যায়। যুগ প্রথমবার গ্রেভিয়ার্ড কোঠিতে একা থাকবে। ঠিক সেই সময় যুগ দেখতে পায় তার ঘরের মধ্যে থাকা টাইপরাইটারে টাইপ হচ্ছে। এত দ্রুত টাইপ হচ্ছে যে একসাথে 50-60টা শব্দ পড়ছে। টাইপরাইটারে যুগের হাত পড়তেই টাইপরাইটারটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। যুগ ভীতগ্রস্ত হয়েছিল ঠিকই, তবুও সে টাইপরাইটারটা ভালো করে দেখতে লাগলো। অপরদিকে রজনী আর আমোদিতা কর্ণপিশাচিনী সাধনা করে চলেছে। মন্ত্রজপ চলতে লাগলো। হঠাৎ করেই প্রদীপ জ্বলে ওঠে। রজনী মনে মনে ভীষণ খুশি হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর নারীর শব্দ শুনতে পাওয়া গেল। বল, কেন ডেকেছিস তোরা? তাড়াতাড়ি প্রশ্ন কর, প্রশ্ন কর, প্রশ্ন কর। এরই সাথে এক ভয়ঙ্কর হাসির গুঞ্জন শুনতে পাওয়া গেল। এই ভয়ঙ্কর নারী কণ্ঠ কার? যক্ষিণীর, নাকি কর্ণপিশাচিনীর, নাকি বন্দনার? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই রকমই আরও পর্বগুলো শোনার জন্য। ধন্যবাদ।